আসসালামু আলাইকুম। বাংলাদেশ লেখক সমিতির 524তম মাসিক সাহিত্য সভা শুরু হতে যাচ্ছে এখন রমনা পার্কের চাইনিজ রেস্টুরেন্টের সামনে যে বৃত্তাকার একটি বসার জায়গা, সেখানে এটা আমাদের রমনা পার্কের দ্বিতীয় সাহিত্য সভা, অর্থাৎ 524তম, কিন্তু রমনা পার্কে দ্বিতীয়। দেখুন, বাংলাদেশ লেখক সমিতির 524তম মাসিক সাহিত্য সভা শুরু হতে যাচ্ছে। আমাদের এখানে আজকে অনেকেই আছেন আমাদের বাংলাদেশ লেখক সমিতির প্রাক্তন সভাপতি রুহুল আমিন বাচ্চু ভাই, আছেন বাংলাদেশের প্রথিত যশা ছড়াকার নাসির হেলাল ভাই, আছেন শিশু সাহিত্যিক শাহজাহান মোহাম্মদ, আছেন কবি মতিউর রহমান ভাই, আছেন কবি ও ছড়াকার মাহমুদ মোস্তফা, আছেন ভাই নাইম মাহমুদ সোহাগ ভাই, আছেন ছড়াকার খান কাউসার কবির, উনি খানের বচন নামে নতুন শুরু করেছেন, আছেন নুরুল শেফার খান, উনি অনেক কষ্ট করেই আসছেন, মাঝে একবার অ্যাক্সিডেন্ট করেছিলেন, তাও মানব কল্যাণে কাজ করতে গিয়ে, তাই না মনে হয়। তা যাই হোক, আর আছি আমি রবিউল মাশরাফি, এবং আছেন আমাদের এখানে ব্যতিক্রমভাবে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আলম হোসেন ভাই, রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। হ্যাঁ, এই রানা জামান ভাই দেখাবো, এটা হচ্ছে আলম হোসেন ভাই। এই হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশ লেখক সমিতির সভাপতি কবি রানা জামান ভাই, কবি ও গল্পকার। হাত নাড়েন তো দেখি। আছেন ছড়াকার এবং বিশিষ্ট শিল্পপতি ফরিদ সাইদ ভাই, আছেন কবি হাসান ওয়াহিদ ভাই। আজকে আমরা এখানে যারা এখন উপস্থিত হয়েছি তাদের নিয়েই আমরা শুরু করে দিচ্ছি, একটু পরে আরও লোক আসবে, তারা থাকবে। বাংলাদেশ লেখক সমিতির নিয়ম অনুযায়ী প্রথমে হচ্ছে ছড়া দিয়ে শুরু করা হয়। তা প্রথম ছড়া নিয়ে আসছেন ফরিদ সাইদ ভাই, এবং আমাদের সভাপতি বললেন যে আজকে পুরস্কার দেওয়া হবে, যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হন তাদেরকে পুরস্কার দেওয়া হয়। হ্যাঁ, অন্যদেরকেও দেওয়া হয়। রেজা করিম আছে, রেজা করিম তোমার তো আসার কথা ছিল, তুমি আসো নাই, সুদূর সেই দিনাজপুর থেকে মনে হয় তৌফিকা আজাদ আপা আছেন, রেজা করিম আছে। রেজা করিম বলছে যেতে পারিনি, তবে দেখে ভালো লাগছে। আচ্ছা, তুমি থাকো, আমরা এখানে নিয়ম করেছি যে ছড়া দিয়ে শুরু হবে, তাই ছড়া দিয়েই শুরু হলো। এবং আমাদের ব্যানারে, রমনা পার্কে ব্যানারের সামনে প্রথম ছড়া পাঠ করছেন ফরিদ সাইদ। বাংলাদেশ লেখক সমিতি আয়োজিত আজকের এই সাহিত্য সভা 524তম সাহিত্য সভা আমার ছড়া পাঠের মাধ্যমেই শুরু হচ্ছে। আমার ছড়ার শিরোনাম মরার আগেই একটু তাকা। দুর্নীতিবাজ দুষ্টু কাকা ছেয়ে গেছে সারা ঢাকা, উপরতলার মানুষগুলো লোভ লালসায় বড্ড পাকা। বাগান বাড়ি বেগমপাড়া চাই আরও চাই, লাগবে টাকা, নিয়ম নীতি পায়ে দোলে, 10-এর পকেট করছে ফাঁকা। নানান রকম হারাম কামাই, ঘুষ বাণিজ্যে ঝাঁকা নাকা, গুগোবর সব গোগ্রাসে খায় পদ্মা নদীর মাছের ঝাঁকা। অসৎ পথে পেট বাড়িয়ে যায় না মোটে ভালো থাকা, দম ফুরালে মৃতের নিবাস, মরার আগেই একটু তাকা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক ধন্যবাদ ফরিদ সাইদ ভাই, খুব সুন্দর বলেছেন। আলোচনা করবেন, আমরা বলেই দিয়েছি আগে, আলোচনা করবেন হচ্ছে নাসির হেলাল ভাই। আমি আজকের
কিভাবে সাজানো হয়েছে অনুষ্ঠানটি তাও আমি বলে দিই। সভাপতি রানা জামান ভাই, দেখাই আর একবার সবাইকে, আর এই ফাঁকে আপনারা যার যার লেখাটা হাতে নেন। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন কবি রানা জামান ভাই। প্রধান অতিথি থাকবেন প্রাক্তন সভাপতি, গল্পকার, নাট্যকার, ঔপন্যাসিক রুহুল আমিন বাচ্চু ভাই। পঠিত লেখার উপরে আলোচনা করবেন নাসির হেলাল ভাই, যিনি প্রথম ছড়াটাই খুব চুলচেরা বিশ্লেষণ করছে। ওই কলমটা কিন্তু আমার দিয়ে দিয়েন ঠিক মতো, এই যে মানে হাসছেন। তারপরে প্রধান আলোচক থাকবেন হচ্ছেন আমাদের আলম হোসেন ভাই, উনি কবি, ছড়াকার, সাংবাদিক, রূপগঞ্জ সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। এখন আমরা মাহমুদ মোস্তফার কাছে যাব। মাহমুদ মোস্তফাকে বলবো স্টেজে যেতে, অর্থাৎ ব্যানারের ওখানে যেতে। সে তার জুলাই আগস্টের প্রতিবাদী ছড়া পাঠ করবে। হ্যাঁ, ওটা দেখুক, প্রকৃতিও দেখুন, এই গোল জায়গাটাও দেখুন কত সুন্দর। মাহমুদ মোস্তফা। আসসালামু আলাইকুম। আমার লেখাটি আমি লিখেছি 3 আগস্ট, যেদিন সমন্বয়কদেরকে আলোচনার জন্য আহ্বান করা হয়েছিল, তার প্রতিবাদে, সমন্বয়করা যেন সেখানে না যায় সেজন্য লেখা পড়ছি। লেখার শিরোনাম আজকে তোমার ভয় নেই। বুকের তাজা রক্ত ঢেলে এগিয়েছ বহুদূর, মাঝপথে এসে হঠাৎ করে নরম করোনা সুর। সিদ্ধান্ত নিতে মাথায় রেখো আবু সাঈদের গাথা, বুক চিতিয়ে দাঁড়িয়েছিল নো আইনি তার মাথা। চারিদিকে আজ তাকাও বন্ধু, রাজপথে নও একা, যাদেরকে তুমি চেয়েছিলে পাশে পাবেই তাদের দেখা। ছেলের সাথে বেরিয়েছে মা, ভাইয়ের সাথে বোন, সকল পেশার মানুষ লড়ছে, বাকি নেই কোনো জন। আজকে তোমার ভয় নেই কোনো, ফিরবে না খালি হাতে, সম্মুখে চলো দাপটের সাথে, বিজয় আসবে তাতে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মাহমুদ মোস্তফা, খুব সুন্দর ছড়া পাঠ করলেন। এবার নুরুল শেফার খান, আপনি আপনার ছড়া বা কবিতা নিয়ে আসুন। আর এই ফাঁকে আমি উত্তর দেই এবং পরিবেশ, আমাদের এখানকার পরিবেশটা দেখাচ্ছি আর কিছু কিছু কমেন্টসের উত্তর দিচ্ছি। রেজা করিম বলছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। তারপরে আছে মহসিন আহমেদ ভাই, আপনি আসলে আরও ভালো হতো। রেজা করিম আরও বলছে আপনার উপস্থাপনায় খুব মজা পাচ্ছি, অনেক ধন্যবাদ। দিলরুবা হাসান আছে, দিলরুবা হাসান আপা একজন স্বভাব কবি, উনি দেখা যাচ্ছে যে তাৎক্ষণিকভাবে কবিতা লিখে ফেলেন। উনি অভিনন্দন জানিয়েছেন আমাদের সবাইকে। আঞ্জুমান মিতু সবার জন্য দোয়া করেছেন। আঞ্জুমান মিতু আমাদের সাথে সব সময় থাকেন, আমাদের সাথে বলতে অনলাইনে থাকেন। তাহমিনা নিশা আছে, তাহমিনা নিশা কিন্তু খুব ফাঁকিবাজ, আজকে আসার কথা ছিল আসে নাই, কিন্তু ঘরে বসে দেখছে। অত্যন্ত ভালো ছড়া লিখেন এবং একজন ট্যুর করার পোক, অর্থাৎ উনি ভ্রমণ পোকা আর কি, ভ্রমণ পোক। তো যাই হোক, নুরুল শেফার খান উনি ওনার ছড়া বা কবিতা পাঠ করবেন। আসসালামু আলাইকুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা রেখে আজকে আমার এই নিবেদন। কবিতাটা লিখেছিলাম 5ই আগস্ট। মানচিত্রের নাম বাংলাদেশ। আজ নতুন করে স্বাধীনতার গন্ধ পেলাম এবং অস্থি মস্তিষ্কের গহ্বরে আর হৃৎপিণ্ডে খানিকটা মেখে নিলাম। স্বাধীনতা কি আর এমনি এমনি আসে? তাকে পেতে হলে রক্তের স্রোত সাঁতরে আসতে হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক দিয়েছিল সারা বাংলার ছাত্র জনতা। বুলেটের আঘাতে জর্জরিত তাজা প্রাণ মাটিতে লুটিয়ে পড়েছিল। আর যারা বেঁচে আছে বুলেটের অভিশপ্ত সেল পায়ে বিঁধে অথবা চোখে, কেউ কেউ চিরতরে দুনিয়া দেখার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। তবুও তাদের একটাই সান্ত্বনা, আমার দৃষ্টির বিনিময়ে কেটে যাক এদেশের বৈষম্যতার রেশ। সেদিন দুষ্কৃতীদের বুলেটের আঘাতে যে ছাত্র পা হারিয়েছিল, সেও আজ বলছে আমি এ খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, তাতে কি হয়েছে? নতুন করে স্বাধীনতা পেয়েছি, এটাই আমার আনন্দ।
ধন্যবাদ। অনেক বড় কবিতা। অনেক ধন্যবাদ। বড় কবিতা, কিন্তু উনি আমাদের সবার সুবিধার্থের জন্য ছোট করে বলছেন। আসলে আমরা যে স্বাধীনতা পেয়েছি এটাই আমাদের বড় প্রাপ্য। আমি সবাইকে বলবো এদিকে মুখ করে ঘুরুন, কারণ আমরা ব্যানার যখন দিব সবাই এদিকে ফেস করুন। হ্যাঁ, এদিকে ফেস করুন, তাহলে ভালো হবে। এবার কবিতা নিয়ে আসছেন হাসান ওয়াহিদ ভাই। হাসান ওয়াহিদ ভাই কবিতা পড়বেন। এর ফাঁকে আরেকটা সর্দার আব্বাসউদ্দিন আছেন আমাদের সাথে। তাহমিনা নিশা বলছে খুব ভালো লাগছে অনুষ্ঠানটি দেখতে। ফরিদ সাইদ ভাই তো আমাদের এখানে আছেন, চমৎকার আয়োজন। আমি ক্যামেরা একটু পরেই ফরিদ সাইদ ভাইকে দিয়ে দেব, যেহেতু আমরা দুজনেই সঞ্চালনায় থাকব। যাই হোক, এবার কবিতা শুরু করুক হাসান ওয়াহিদ ভাই। উনি ওনার কবিতা পাঠ করবেন। আমার কবিতার নাম শোকার্ত তরবারি। ছেলেটি জানে আমাদের রাষ্ট্রের নাম মৃত্যু, আমাদের শাসকের নাম মৃত্যু। মৃত মানুষেরা শুয়ে থাকে, কথা বলে না, দাঁড়ায় না। কিভাবে মরতে হয় আমরা তার কায়দা কানুন শিখছি, একই সাথে শিখছি চিৎকার করার নিয়ম। ছেলেটি ভাবছে আমরা মরতে মরতে কাঁদব, নাকি বলবো এ মৃত্যু আমাদের জন্য নয়। ছেলেটি দেখছে আমাদের দিনগুলি কাপুরুষের দিন, আমাদের রাতগুলি কাপুরুষের রাত। রাস্তার ধারে কড়ই গাছ আড়াআড়ি পড়ে থাকলে আমরা বলতে পারি না সরিয়ে নেন। আমাদের অগোচরে রয়ে গেছে বাতাস কোন দিকে উঠে বয়ে যাবে কোন দিকে। প্রিয় দুপুর ভাত ডেঙিয়ে চলে যাই, আমরা হাঁড়িতে দুটো গরম ভাত ফোটাতে পারি না। আমাদের ঠোঁট নষ্ট হয়ে সব কথা পচে গেছে। আমাদের স্বপ্নের জন্য হাওয়া নেই, আমাদের কথার জন্য আলো নেই। সমস্ত আকাশ জুড়ে উড়ে বেড়াচ্ছে আজ নেই নেই নেই। তারপরও আমাদের ঘরে ঘরে তিলে তিলে বড় হচ্ছে স্বপ্ন। ছেলেটি ভাবছে দিগ্ভ্রান্ত নৌকা যতই খচিত হোক মধু ও লাম্পট্যে, তৎক্ষণাৎ তার উদ্ভ্রান্ত খোপাটি ভীরু বিষাদ ছড়িয়ে খুলে যাবে আমরা যদি সাহস করে বাচাল রমণীকে তুলে নেই হাতের তালুতে। ছেলেটি দেখছে আমাদের দীর্ঘমেয়াদী বিষণ্ণতা, নতুন নতুন কূপ ও জলাধার তৈরির প্রত্যাশায় আগামী দিনের জন্য ব্যাগ ভর্তি সূর্যোদয় নিয়ে ছেলেটির কলমটি এখন শোকার্ত তরবারি, কলমটি এখন শোকার্ত তরবারি। অনেক ধন্যবাদ হাসান ওয়াহিদ ভাই। এবার আমরা খান কাউসার ভাইয়ের কাছে আসব। খান কাউসার ভাই ওনার ছড়া পাঠ করবেন। আমরা আজকে আসলে 21 এবং জুলাই এবং আগস্টের কবিতাকে প্রিফার করছি। তা যদি কারণ না থাকে তাহলে সে অন্যটা পড়তে পারবে। এবং এনার ছড়ার পরে আমরা একটু ব্যতিক্রমে যাব, সেটা হচ্ছে গল্প পাঠে। গল্প পাঠের জন্য রেডি থাকবে হচ্ছে রুহুল আমিন বাচ্চু ভাই। রুহুল আমিন বাচ্চু ভাই রেডি থাকবেন। আর এখন খান কাউসার কবির ভাই তার ছড়া পাঠ করছেন। ধন্যবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি এই লেখাটি লিখেছিলাম 29শে আগস্ট। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে আরও ব্যাপকভাবে জানতে পারলাম যে আয়নাঘর নামে একটি জায়গা ছিল, সেখানে অনেকে গুম করা হতো। এই আয়নাঘরের উপরে আমি এই লেখাটি লিখেছি আর কি। শিরোনাম আয়নাঘর। আমার তখন বয়সটি ছিল 6, ভয় ছিল এক ভয়। কোত্থেকে যে আসলো হঠাৎ করে, গভীর রাত্রে ঘরে
সঙ্গে ছিল মার্সিডিজ বেঞ্জ গাড়ি, সাদা পোশাকধারী। নাম জানি না কে যে, জোটছে টেনে নিল বাবাকে যে। আম্মু দাদু দাদার সে কি কান্না, বাবাটাকে কেউ দিতে তো চান না। দৌড়ে গেলাম ফ্ল্যাটটির ওই নিচে, গাড়ির পিছে পিছে। গাড়িটা তো ছুটল অনেক দূরে, বাবাটা কি গেল দূরের ট্যুরে। আমার বাবাকে যে কে নিল রে ডিবি পুলিশ সেজে। বাবার সঙ্গে সখ্য ছিল খুব, মেঘের রাজ্যে স্বপ্নে দিতাম ডুব। হারিয়ে যেতাম গহীন কোনো বনে, বাবার কথা ভীষণ পরে মনে। বাবা ছিল আমার মতো দুষ্ট, অল্পতে সে থাকতো ভীষণ তুষ্ট। আমার খেলার সাথী, ধৈর্যশীল নম্র মিশুক, শান্ত মিষ্ট ভাষী। বাবাটাকে অনেক ভালোবাসি। আমি এখন অনেক অনেক বড়, চিন্তাতে আর নেই কো জড় সড়। প্রেস ক্লাবে সকাল সন্ধ্যা আসি, মুখেতেও নেই হাসি। ব্যানার ফেস্টুন আরও কত কি যে টানিয়ে রাখি নিজে। আগুন ঝরার ফুলকি ফুটাই মুখে, দিতে পারি দুর্বৃত্তদের রুখে। কেন হলো যে আমার বাবা গুম, কেন কেড়েছিস আমার রাতের ঘুম। সেদিন আমি কিচ্ছু বুঝিনি তো, আজ কখনো নই ভীত। কতদিন যে পরে এলো বাবা, বাবাটাকে কে দিল যে থাবা। পেলাম তাকে আজ, কপালে তার বিষণ্ণতার ভাঁজ। বাবা নাকি থাকতো ঘরে একা, রক্ত দিয়ে লিখত কত লেখা। চোখের নিচে কালো রক্ত জমাট দেখে দাদুর হৃদয়টা চমকালো। হাত পা পিঠে কত রকম দাগ, শক্তি দিয়ে ঝাড়লো কারোর রাগ। হাত পাগুলো বাঁকা, রক্ত জমাট মাখা, কষ্টে দারুণ কাঁপছে থরে থরে। আমার বাবা ছিল নাকি ছোট্ট আয়না ঘরে। আমরা এখন ভয় করি না বাবা, নর পিশাচের হিংস্র কোনো থাবা। ধন্যবাদ। অনেক প্রতিবাদী লেখা। আমাদের আশেপাশে, ভাই ক্যামেরাটা ওদিকে দেন, আমাদের আশেপাশে আরো ভাইয়েরা আছে, ওখান থেকে আমি আহ্বান জানাবো, কেউ যদি তার কবিতা বা কোনো গান, ছোট আকারে গান বা কবিতা পড়তে চান, তাহলে আমাদেরকে আগে আগে বলবেন, আমরা আপনাদেরকে সুযোগ দেব। এবার গল্প নিয়ে আসছেন আমাদের নাট্যকার, গল্পকার, ঔপন্যাসিক, ব্যাংকার রুহুল আমিন বাচ্চু ভাই। সব কিছু একসাথে উনি, সব কাজ। ধন্যবাদ। এটা লাগাই দেন এদিকে, না গলায় লাগবে না, এটা দাড়িতে রেখে দিই। কিন্তু এটা দিলে কিন্তু ই হবে, সাউন্ড কম আসবে। না সাউন্ড কম আছে, পাতা উল্টিতে হবে তো। ঠিক আছে, ঠিক আছে। শুরু করে যান। আমার গল্পের নাম জোরে ফাইনাল রিপোর্ট। সত্য কইরা ক, তোর কি নাম? কইলাম তো মোফাজ্জল। তো এমনা MU দিয়া লিখি। মুফাদ চুপ বেটা, আমাকে শিখাইতে চাস? মোবাইল কই লুগাই রাখছস ক, আগে খাইতে দেন এরপর। এত মায়ের খাইছস এরপরেও খাইতে চাস? পেটে খিদা, পেট ভরে নাই। 2 দিন, না না 4 দিন কিছুই খাই নাই। খাইছি, নিজের মুত। পানি খাইতেও টাকা লাগে, টাকা নাই। না না ভুল হয়েছে, কালকাই তো কালকা ফুটপাতের দোকানের একটা রুটি চুরি করি। না না ছিনতাই করছি, দোকানদারের সামনে থেকে থাবা দিয়ে নিলেই তো ছিনতাই হয়ে যাব, তাই না? তুই চিন্তা করছস? কমু না, আগে ভাত খাইতে দেন এরপর কমু। 3 প্লেট ভাত লগে ডাইল আর কদু, অনেক দিন ধরে খাই নাই। ডজন খানেক চোখ উপর হয়ে আছে ওর উপর। এর মধ্যে দু তরফা মার খেয়ে আধা উলঙ্গ মুফাজ্জল। হাফ শার্টটা সামনে পেছনে ছেঁড়া, পাশের সেলাইগুলো শার্টটাকে ঝুলিয়ে রেখেছে ওর কাঁধে। হাফ শার্টটা এখন তেনা, ওর মার খাওয়া শরীরের মতোই। বিশ্ববিদ্যালয় ছাত্রদের ক্রিকেট স্ট্যাম্প, হকি স্টিক আর ছুরির ফলায় ওর শরীরের অর্ধেকটা ক্ষতবিক্ষত, শুধু উদরটা অক্ষত। তাতেই তার 3 দিনে না খাওয়া উদরটা হাপিতেশ করছে খাবারের জন্য। 2 বাহু ফেটে রক্ত জমাট বেঁধেছে। ক্ষত হওয়া কাঁঠাল গাছের
আঠার মতোই, রং ভিন্ন হলেও আঘাতের রকম এক। 3-5জন হাত বদল করে স্ট্যাম্প নিয়ে পিটিয়েছে ওকে। 2 ফালি ঠোঁট 4 ফালি হয়ে ঝুলছে, মুখের কোণে হি হি হাসির বাজ তখনও বিদ্যমান। পেছন থেকে কে যেন বলল, ওরে ক্যান্টিনে নিয়ে যা, আগে খাওন দে, এরপর বাকিটা হইব। মোফাজ্জলের দৃষ্টি খুঁজে উচ্চারিত শব্দের উৎস। উচ্চারিত শব্দটা তার প্রাণের কাঙ্ক্ষিত কোনো দৈব বাণী। মোফাজ্জল ওদের উপর হয়ে থাকা বিচ্ছুরিত দৃষ্টির নিচে মেঝেতে পড়ে আছে চিত হয়ে, পা দুটো রক্তাক্ত, সেটে আছে ফ্লোরে জমাট বাঁধা রক্তের সাথে। উপর থাকা ডজন চোখের পেছনে অনেকেই কিলবিল করছে, কারো হাতের আমদা, রড, ক্রিকেট স্ট্যাম্প যেন ধুগা লাগিয়ে দিতে পারলেই দলের সাহসী সৈনিক বনে যায়। হই হই রব তেড়ে আসছে চতুর্দিক থেকে, ধরা পড়ছে চোর মহাচোর, এতদিনের অধ্যায়ের আজ সূচনা হবে। পেছন থেকে একজনের চিৎকার শোনা যায়, ওই বেটা কয়টা মোবাইল নিছস, আমার দামি মোবাইলটা কই লুকাইছ, ক, নইলে তোরে আজকে শেষ করে ফেলাম। সব হিসাব হইব, ওরে আগে খাওন দে, এরপর ওই বনে। মোফাজ্জলের চোখ দুটো জল জল করে ওঠে, একটা শুকনো ডেকুর গিলে ঠোঁট কাটা চাক চাক রক্ত চুষতে থাকে উঁক আঁক করে। ফ্রন্ট লাইনের 4জন ওকে চ্যাং ধোলা করে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে নিয়ে যায়। ওদের সামনে পেছনে মেধাবী ছাত্রদের মিছিল, স্লোগান, পাইছি রে পাইছি, এতদিনে পাইছি, ভর্তা বানায় খামুরে, কোপ্তা বানায় খামুরে। মোফাজ্জলকে ওরা টুলে বসিয়ে দেয়, ও বারবার হেলে পড়ে যায়। 2জন ওকে ধরে রাখে। সামনে থালা ভর্তি ভাত, ভাতের উপর ডাল, কদুর সালন উঁচু হয়ে আছে। মোফাজ্জলের চোখ চকচক করে ওঠে, ডান হাত উঠা দিকে পারে না, করে ছেড়ে দেয়। রক্তাক্ত বাম হাত তুলে গো গো শব্দ তুলে খেতে থাকে, একটু হাসি তুলে উপহার দেয় ডজন ডজন বিস্ফোরিত দৃষ্টিগুলোতে। পেছন থেকে নতুন এক দল হেঁকে আসে, হালার পর আমার মোবাইল কি করছস, বাইর কর কইলাম। ক্রিকেট স্ট্যাম্প আর হুকি স্টিকের বাড়ি খেয়ে মোফাজ্জল মেঝেতে পড়ে যায়। 3-4 জন ওর পেট বুকের উপর লাফাতে থাকে। 3 জন ওর মাথাটা জুতো মাড়িয়ে রক্তাক্ত করে ফেলে। পেটে যাওয়া ভাতগুলো বেরিয়ে আসে গলা দিয়ে, শেষ দমটাও বেরিয়ে যায়। তখনও পৌঁছেছে নৃত্যে মাতোয়ারা শ্রেষ্ঠ বিদ্যাপীঠের মেধাবীরা। আসলে ও তো তোফাজ্জল, 22 বছর বয়সী তোফাজ্জল হোসেন, ফেসবুকের লাখো ভিউর, হাজার বিবেকের মন্তব্যের তোফাজ্জল। তারপর গণপিটুনিতে সন্ত্রাসী নিহত, অথবা তোফাজ্জল নামের কেউ মারা যায়নি। সেই মেধাবী চত্বরে তাদের পূর্বসূরীদের ফাইনাল রিপোর্ট। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একেবারেই সবচাইতে তরতাজা যে লেখাটা, খুব মর্মান্তিক, বেদনা বিধুর। ঢাকা ভার্সিটিতে যে ঘটনাটা গত পরশুদিন ঘটে গেল, তোফাজ্জল আসলে কিছুটা অ্যাবনর্মাল ছিল। তার বাবাও ছিল না, মাও ছিল না, ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। তা বাবা মা হারানোর পরেই স্বাভাবিকভাবে সে একটু অন্যরকম হয়ে গেছিল। তো সন্দেহবশত তাকে মোবাইল চোর হিসেবেই ধরা হলো। তাকে খাবার খাওয়ানো হলো মৃত্যুর আগে। ফাঁসির আগে যেমন মানুষকে গোসল করিয়ে তারপরে তাকে টুপি পরিয়ে দিয়ে তারপরে ফাঁসি দেওয়া হয়, ছেলেটাকে খাইয়ে তারপরে তাকে মারা হলো। অত্যন্ত কষ্টের। ফেসবুকে ইউটিউবে দেখেছি যে পুলিশরা বাঁশ ডলা দেয়, বাঁশের কেচকির মতো রেখে তারপরে 2 দিক দিয়ে চাপ দেয়। তো এই ছেলেটা একটা হাতকে লোকেরা বাঁশ দিয়ে চাপা দিচ্ছিল, পা দিয়ে নাচতে ছিল ওটার উপরে। অত্যন্ত দুঃখজনক এটা। আমরা কেউ এরকম করব না। হ্যাঁ, আমাদের মোবাইল চুরি হয়েছে, তখন আমাদেরও খুব রাগ লাগে। আমিও একবার দেখেছিলাম ফার্মগেটে একটা ছেলেকে এরকম মারছিল। ছেলেটা ড্রেনের মধ্যে পড়েছিল, সে ড্রেনের মধ্যে পড়ে থাকা অবস্থায়ও তাকে পিটাতে ছিল। আমি ওটা সহ্য করতে না পেরে আমি চলে গেছিলাম, হয়তো বা সেই ছেলেটা মারাই গেছিল। তা এখানে ভার্সিটিতে হয়েছে দেখে এই জিনিসটা বেশি প্রচার হয়েছে, এবং এমন একটা সময়ে, যে একটা ফার্টাইল টাইম, যে সময়টা সবচাইতে বেশি যে কোনো ঘটনাকে করে দেওয়া যায়, ছড়িয়ে দেওয়া যায়, তাই হয়েছে। তবে জিনিসটা অন্যায় হয়েছে। যারা মারছে
তারা অত্যন্ত অন্যায় কাজ করেছে। আমরা এরকম কেউই করব না, কখনোই করব না। যতই রাগ থাকুক না কেন, চিন্তা করতে হবে যে আমরা যা করছি তার ফলটা কি, ফলাফলটা কি। একটা ফ্যামিলি তার সন্তানকে হারালো। এর ইমামতি যিনি জানাজার নামাজ যিনি পড়িয়েছেন সেটাও আমরা পেলাম ফেসবুকে, মানে এমনিভাবেই হয়ে গেল, মিলে গেল আর কি। ওই হুজুর তার বাবারও, ওই ছেলেটা তোফাজ্জলের বাবারও জানাজা পড়িয়েছেন, মায়েরও জানাজা পড়িয়েছেন, এবং ভাগ্যক্রমে তোফাজ্জলের জানাজাটাও সে পড়ালো। যাই হোক, আমাদের সময় যেহেতু কম, আমরা অল্পতেই কথা শেষ করব। আমরা এবার আলম হোসেন ভাইকে ডাকবো ওনার কবিতা পড়ার জন্য। উনি এখানে আসতে পারবেন কিনা আমাদের ধরে নামাতে হবে বোধহয়। আর প্রস্তুত থাকবে হচ্ছে মতিউর রহমান ভাই, উনি কবিতা পাঠ করবেন। আমাদের মাঝে মুর্শিদুল আলম ভাই আসছেন। উনি মুর্শিদুল আলম ভাই, উনি একজন ভালো কবি, আমাদের অনেক পুরনো কবি, বাংলাদেশ লেখক সমিতির একজন নিয়মিত ওনার পদচারণা এবং একটা দায়িত্বও ছিলেন। তো সেই মুর্শিদুল আলম ভাইকে আমরা পেয়েছি, আমরা ওনাকে একটু দেখাই। মুর্শিদুল আলম ভাইকে, ফরিদ ভাই, হ্যাঁ ওই যে ভাই হাত উঁচু করলো। আচ্ছা, এবার ওখানে অনেকেই কমেন্টস করেছে, আমরা সেটা পরে উত্তর দিব। এবার আলম হোসেন ভাইকে ওনার কবিতা পাঠের অনুরোধ জানাচ্ছি। আমার কবিতার নাম হিম ঘরে সে ঘুমিয়ে আছে। যে ছেলেটি আমার কথা বলতে গিয়ে শহীদ হলো, আমি তাকে রাখবো কোথায়? হৃদয় জুড়ে এমন সজ্জা কোথায় আছে? পিতামাতার আদরে মধুর ভাষা কোথায় পাবো? মা যখন ডাকবে তাকে, কই গেলি রে বাবা আমার, ভাত খাবি না? তোর পছন্দের মাছ রেঁধেছি। কেমন করে মাকে বলি, মাগো তোমার এই বাবাটি আসবে না আর তোমার বুকে। হাসপাতালে হিমঘরে সে ঘুমিয়ে আছে। কোটি কোটি সন্তান তোমার চোখের পানি মুছে দিতে দাঁড়িয়ে আছি। কেমন করে বুঝাই তাকে, তোমার ছেলের রক্ত খেয়ে স্বৈরাচাররা পালিয়েছে। তোমার ছেলে সম্মুখ লাইনের যোদ্ধা ছিল। মাগো, আমরা তোমার ছেলের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি, এই মাটিতে আর কোনো দিন স্বৈরাচারের স্থান হবে না। ধন্যবাদ। স্বৈরাচারের আর স্থান হবে না এই মাটিতে, পৃথিবীর বুকে, এই অংশে, এই ভূমিতে। এর চেয়ে, বিগত সরকারের চেয়ে এরকম জালিম, চোর এরকম আর কেউ আসে নাই। তা আমরা পাকিস্তানদেরকে যতটুকু বলি, পাকিস্তান যুদ্ধ করেছিল আরেকটি দেশের সাথে, কিন্তু এবার বিগত সরকার যুদ্ধ করেছে কাদের সাথে? আমাদের নিজেদের স্বদেশের জনগণের সাথে আর কি। তো যাই হোক, ঘোষণা দেওয়া ছিল মতিউর রহমান ভাই থাকবে, তা আমি তার একটু, উনি ওখানে দাঁড়াক, আর আমি কিছু লোকের কমেন্টের উত্তর দিই। রেজা করিম এখনও আছে, আঞ্জুমান মিতু এখনও আছে, তারপরে শাহাদাত হোসেন ভাই আছে, শুভকামনা রইল। অসুস্থ, আসতে পারলাম না, সবাইকে শুভেচ্ছা, জয় হোক কবি ও কবিতার। রেজা করিম, 1 মিনিটের মায়া। ও রেজা করিম অভাবে কেউ পড়া যাবে না, তো এখানে প্রস্তুত থাকতে হবে। আমাদের প্রবীণ তারুণ্য নামে একটি সংগঠন আছে, তার প্রতিষ্ঠাতা হচ্ছে শাহিদা ইসলাম, ওনার বাড়ি হচ্ছে নিকুঞ্জ 1। উনি একজন ভালো কবি, কবিতা লেখেন, উনিও আমাদের সাথে আছেন। বলছে আমার খুব ভালো বন্ধু, মানে আমার কথা বলছে। আচ্ছা, সর্দার আব্বাস আছে, উনি আসতেছেন অনেকদিন পরে ছুটিতে, যার জন্য অফিসটা শেষ করে আসছে, আগে বেরোতে পারে নাই। তারপরে শাহিদা ইসলাম আবারও বলছে ওয়াহিদ ভাই। শাহিদা ইসলাম ভাইকে চিনেন? ওয়াহিদ ভাই, আপনার নাম বলছে যে ওয়াহিদ ভাই। শাহিদা ইসলাম ভাই আপনাকে চেনে। তো যাই হোক, তারপরে হচ্ছে ফরিদ সাইদ বলছে, তাহমিনা নিশার কথা বলেছি আগেই, এখন উনি আছেন।
আচ্ছা, আমরা এবার কবিতায় চলে যাই। কবিতা পড়বে মতিউর রহমান, কবি মতিউর রহমান। প্রস্তুত থাকবে শাহজাহান মোহাম্মদ। আসসালামু আলাইকুম। আমি মাগুরার মোহাম্মদপুর থেকে এসেছি। স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি একজন মাঠের যোদ্ধা ছিলাম। আমাদের মোহাম্মদপুরে 4 তারিখে যে সংগ্রামী মিছিল হয়েছিল, ওই মিছিলে আমি ছিলাম। আমার ফুফাতো ভাইয়ের ছেলে সেও উপস্থিত ছিল। ওই দিন 4 জন গুলিবিদ্ধ হয়। ঘটনাস্থলেই 2 জন মারা যায়, তার ভিতর আমার ফুফাতো ভাই সেদিন ছিল ওই 4 জনের ভিতরে। আমি বৈষম্য বিরোধী যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর সঙ্গে সঙ্গে আমি যারা অসুস্থ, এই আন্দোলনে যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি। এবারে আমি আমার কবিতাটি আবৃত্তি করছি। কবিতার নাম মিছিল। আমি মিছিলের রাজা, রাতের অমানিসা ভেদ করে জেগে উঠি সশব্দে। এখানে অঙ্কুরিত শাবকের অধিকার কাঁদে, কোটি হৃদয়ের আকাঙ্ক্ষা আজ আমার মধ্যে। পোয়াতি মধুমতি আমাকে ডাকছে, আমি হই মিছিলের রাজা। তোমাকে ঘিরে আছে বুলেট, বারুদ আর অনুগত বংশবদ। এ মিথ্যা বনেদি দেয়াল হিমবাহু বিগলিত হবে, সূর্য ভেদ করবে তোমার হিমালয়। আমি মুষ্টিবদ্ধ হাত আর লাল রক্তের কণ্ঠস্বর। আমি অনেক হাঁটতে পারি একা একা, স্রোতস্বিনীর আঁকাবাঁকা পথ চিরে মহাসমুদ্রে। মিছিলে মিছিলে কাঁপাবো রাজপথ, অনন্ত পৃথিবীর হাত ধরে বারবার পথের শেষ প্রান্তে। আমি নিজেই শহীদ, নিজেই গাজী, কোন কলমে লিখবে কেমন সাজা, যেখানে আমি মিছিলের রাজা। কে ঠেকাবে আজ আমায়, রক্ত পিপাসু বুলেট? আমি তো মরে আছি বাঁচার জন্য, আমি তাই মিছিলের রাজা। ওই তো দূরের বাতিঘর দেখা যায়, পৌঁছবো ঠিক। আমি বেড়ে উঠি জ্যামিতিক হারে, ফুরাবে বুলেট আর অস্ত্রের ঝনঝনানি। এই বুক গোগ্রাসে ধারণ করবে গোলা বারুদ। কত মারবে, কেড়ে নেবে কত মায়ের কোল, শেষে লুকাবে অন্ধকার ব্ল্যাক হোলে। তুমি বিজিত, আমি বিজয়ী, আমি তাই মিছিলের রাজা। মিছিলের কাছে দিতে হবে মহা হিসাব, শত অন্যায় অত্যাচার বিচারে যা আছে কাজা। সবাইকে ধন্যবাদ। অনেক সুন্দর। ধন্যবাদ কবি। এ পর্যায়ে লেখা নিয়ে আসছেন কবি শাহজাহান মোহাম্মদ ভাই। কবি শাহজাহান মোহাম্মদ ভাই। প্রস্তুত থাকবেন কবি নাসির হেলাল ভাই। ধন্যবাদ ফরিদ ভাই, রবিউল ভাই। আমি সরাসরি ছড়া পড়ব, দুটো ছোট ছোট। একটা পড়ব না, একটা খুবই ছোট। একটা হলো ঘুণ আর একটা হলো বিজয়। বিজয়টা পড়তেই হবে, যেহেতু আমাদের না ঘুণটা পড়ি ছোট্ট। ঘুণ। রাজনীতির গালগপ্পে নেই তো চোখে সুখের ঘুম, চারিদিকে লাশের মিছিল, জ্বালাও পোড়াও বোমার ধুম। ঝাল টক মিষ্টি সতে রাজনীতিতে লাগলো ঘুণ, শিশুর জীবন অন্ধকারে গণতন্ত্র হলো খুন। ধন্যবাদ। এবার বিজয়, যেহেতু আমরা 24-এর বিজয় পেয়েছি, সেই বিজয় নিয়ে। বিজয় আমার, বিজয় আমার গাঁও গ্রাম, মেঠো পথের গান। বিজয় আমার বাবার মুকুট, দেশেরই সম্মান। বিজয় আমার একটি লড়াই, মায়ের মুখে হাসি। বিজয় আমার ভাই বোন, কামার কুমার চাষি। বিজয় আমার সোনার মাটি, গোলা ভরা ধান। বিজয় আমার নানি দাদি, গাল ভরা পান।
বিজয় আমার সবুজ শ্যামল, ছায়ায় ঘেরা আঁচল। বিজয় আমার শুভ্র প্রদীপ, বনের চোখে কাজল। বিজয় আমার লাল সবুজ, শিশুর গালে টোল। বিজয় আমার শহীদ ভাই, রক্তে কেনা বোল। বিজয় আমার শহীদ ভাই, রক্তে কেনা বোল। ধন্যবাদ। অনেক সুন্দর লেখা শুনলাম। এ পর্যায়ে লেখা নিয়ে আসছেন কবি নাসির হেলাল ভাই। নাসির হেলাল ভাইয়ের লেখাটির উপরে আলোচনা করবেন আমাদের কবি আলম হোসেন ভাই। যুদ্ধে যাবার ডাক এসেছে, হাক এসেছে, মন কি ঘরে রয়? ভাই মরেছে, বোন মরেছে, দুঃখ কি আর সয়? প্রাণের মায়া ছিন্ন করে এগিয়ে গেল যারা, প্রতিরোধের দেয়াল দিয়ে আনলো বিজয় তারা। নীল আকাশে পাখির হাসি, ফুল বাগানে ফুলের হাসি, সবুজ শ্যামল বাংলা আমার দাঁড়ায় মাথা তুলে। বহু মানুষ রক্ত দিল, কি করে যাই ভুলে? বিজয়ের স্বাদ যে পেয়েছে সেই তো দেশের লোক, উড়িয়ে দিলাম ওই পতাকা, হোক না যতই শোক। ধন্যবাদ। এবার নাসির হেলাল ভাই। আসসালামু আলাইকুম। দুহাত প্রসারিত করে শটান দাঁড়িয়ে বুক চিতিয়ে স্বাধীনতা। আমার ছড়ার শিরোনাম চোখে দিয়ে ধুলা। আসলে লেখাগুলো পরপর লিখেছিলাম, এখানে এসে শিরোনাম দিলাম। এটা 20/8 মানে জুলাই না আগস্ট, এটা 20/8/24 লেখা, আগস্ট এটা লেখা। পরিস্থিতিকে সামনে রেখে এখন যে সিচুয়েশন চলছে সেইটাকে। কুত্তা বিলাই বাঘ হায়েনা পিলপিলিয়ে হাঁটে, মাছের সাথে মিলেমিশে কুমির আসে ঘাটে। আরও আসে বোয়াল হাঙর বিচ্ছু তোলে ফনা, বিষের বাসি চারিদিকে যায় কি তাদের গণা? বিজয় অর্জন কঠিন তবে রক্ষা কঠিনতর, সকলখানে বারুদ যেন হয়ে আছে জড়ো। শ্বাস প্রশ্বাসের শব্দ শোনে শত্রুরা কান পেতে, শক্ত হাতে হালটা ধরে সামনে হবে যেতে। রাখতে হবে চোখের পর্দা, কানের পর্দা খোলা, করতে হবে বানচাল সবই চোখে দিয়ে ধুলা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে লেখা নিয়ে আসছেন কবি নাইম মাহমুদ সোহাগ। নাইম মাহমুদ সোহাগ। আসসালামু আলাইকুম। আমার কবিতার নাম অভাবে। এরপর রবিউল ভাই। অভাবে। নাইম মাহমুদ সোহাগ। ফুটপাতে ধুলাতে শুয়ে থাকা তাদের দেখে চোখ মুছি দুই হাতে, বাস্তবতা এমনই লাগে। কিছু শিশু সিগনালে এটা সেটা বিক্রি করে, সারাদিন রোদে জলে, রাতে যায় ঘরে ফিরে। আবার দেখি ডাস্টবিনে কেউ কেউ খাবার খোঁজে, কাক কুকুর একই মনে, নিত্যদিন এমনই সাজে। অবাক হই ভীষণভাবে, মানবতা কোথায় আছে? আদর্শ শিক্ষার অভাবে সমাজ আজ এই সাজে। ধন্যবাদ। আমাদের এখানে শাহিদ বিপ্লব ভাই আসছে, দেরিতে আসছে। আশা করি আগামীতে আগে আসতে হবে, কারণ ওখানে যখন আমরা অফিসে প্রোগ্রামটা করি তখন রাত হলে সমস্যা নেই, আর এখানে হচ্ছে আমাদের সূর্য ডোবার সাথে সাথে শেষ করতে হয়, আর অল্প একটু সময় আছে। আমরা সব লেখাগুলো পাঠ করব, তারপরে গিয়ে হচ্ছে আলোচনাটায় অন্ধকার হয়ে গেলেও আলোচনা হবে, হয়তো অনলাইনে নাও থাকতে পারে। তো এখানে যারা আমাদের সাথে আছে তাদেরকে উত্তর দিতে হয়। শাকিল সরকার আছে, আমাদের চাচাতো ভাই আছে আনিসুর রহমান সিঙ্গাপুর থেকে, এমডি ওয়ালিউল্লাহ আছে, বলছে চমৎকার আয়োজন, সবাই প্রবীণ নবীনের জায়গা ফাঁকা লাগছে। হ্যাঁ, পরে আচ্ছা ভালো কথা বলছে। জেসমিন ইসলাম আছে, মর্মান্তিক ঘটনা, ধিক্কার জানানোর ভাষা হারিয়ে ফেলছে। ওই যে গত পরশুদিনের ঘটনাটা যেটা আমি বললাম, ওটা আসলে খুব অন্যায় হয়েছে। যারাই হত্যা করেছে, মোবাইল চোর যাই হোক, তাকে হত্যা করা যাবে না। জেসমিন ইসলাম বলছে এটা কোন জায়গায়? এটা হচ্ছে রমনা পার্ক, রমনার বটমূলের ওখানেই আমাদের আজকে প্রোগ্রাম হচ্ছে। এখন শাহেদ বিপ্লব এসেই
ঝড়ের পাখি, এসেই সে তার লেখা পাঠের সুযোগটা পেয়ে গেল, তাকে সুযোগ করে দেয়া হলো। শাহিদা ইসলাম বলছে দারুণ, ভাগ্য ভালো। হ্যাঁ, মাহমুদা বেগম শিমু আপা আছে, উনি অত্যন্ত একজন পরিশীলিত মানুষ, যা মানে আমাদের জহিরুল হক বিদ্যুৎ ভাইয়ের মিসেস, উনি উদয়ন স্কুলের টিচার, অত্যন্ত একজন ভালো বক্তাও বটে। তো এবার শাহিদ বিপ্লব, আর প্রস্তুত থাকবেন কবি মুর্শিদ উল আলম ভাই। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। আমার এই কালকে এই বইটা বেরিয়েছে, বইটার নাম হচ্ছে চিটপটাং। আমাদের বর্তমান সময়ে তো অনেক কিছু চিটপটাং হয়ে গেল, এই জন্যই এই খুব তাড়াহুড়া করে এই বইটা করলাম, যে সময়ের সাথে মিলিয়ে যে এই চিটপটাং আর কি। আমি চিটপটাং থেকে একটি ছড়া, আমার ভাই বলছে যে একটু যেন জোরে পড়তে হবে যাতে একটু শুনতে পারে, আমি ছোট ছোট করে ছড়াটা পড়ছি। জানেন যে খুব বিতর্কিতর ভিতর দিয়ে আমরা গেল পুলিশ বাহিনী, আমি সেই বিষয় নিয়েই আমার এই ছড়াটা। আমরা পুলিশ কাদের, যে ক্ষমতায় থাকবে যখন আমরা তখন তাদের, তাদের কথায় উঠি বসি, তাদের কথায় কাজ, এই কারণে লাজ লজ্জা নেই আমাদের আজ। পকেট ভরে টাকা কামায় যাচ্ছে দিনটা সুখে, মুখে বলি সেবক মোরা থাকবো সুখে দুঃখে। একটা ছোট করে আরেকটি হচ্ছে নেতা। যেতে যেতে চোখে পড়ে মতিঝিল রমনা, নেতাদের বাড়াবাড়ি কোনোখানে কম না। চাকরি হয় চাকরি যায় নেতাদের দাপটে, সব কিছু পাবে তুমি থাকলেই সাপোর্টে। এইভাবে দেশ চলে, এইভাবে গাড়ি, সবখানে নেতারা করে বাড়াবাড়ি। ধন্যবাদ। অনেক সুন্দর, অনেক সুন্দর। এবার আমরা মুর্শিদুল আলম ভাইকে কবিতা পাঠের অনুরোধ করছি। প্রস্তুত থাকবেন রানা জামান ভাই। ওনারা আগে দিল্লিতে না, আপনি আলম হোসেন ভাইরে অনেকদিন পরে দেখলাম, লেখক সমিতির প্রবীণতম সদস্যের মধ্যে একজন। বাচ্চু ভাই, খুব ভালো লাগছে ওই পুরানা মানুষদেরকে দেখে, 20-22 বছর। আমি ওনাদেরকে লাস্ট দেখছি 21শে আগস্ট মনে হয়, ওই অনুষ্ঠান, যেদিন 21শে আগস্ট গ্রেনেড হামলা, ওই দিন আমরা একটা অনুষ্ঠান করতেছিলাম। ওই সময় না, আমরা ওই মতিঝিলে অনুষ্ঠান করতেছিলাম, এরপরে আর আসি নাই আমি, এরপরে অন্য জায়গায় গেছি আর কি। আমার লেখার নাম রাজপথ রক্তাক্ত দলিল, মুর্শিদুল আলম। এই লেখাটা আমি লিখছিলাম 17 তারিখে, যখন ওই বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে ইয়ে করলে, একটা মেয়ে এরকম কুজো হয়ে রক্তাক্ত না, ওর ছবিটা দেখে তখন লেখাটা লিখছি। এই রাজপথ আজ স্বাধীন সত্তার রক্তাক্ত দলিল, এখানে বেড়াচ্ছে ঘুরে ঘুরে পদ্মলাল রক্ত ফোঁটা। যুবতীর পৌরকুজো ভঙ্গিতে চিত্রিত হয় আইয়ামে জাহিলিয়াত, রক্ত ফোঁটার উচ্ছ্বাসে গুম খুনের সন্ত্রাসে নীলকণ্ঠ হয়ে পথ ছুটে যায় মুক্তির প্রণয় মোহনার খোঁজে। আজ তার দ্বার প্রান্তে এসে দেখে সামনেই হাজারো তারুণ্য নদ গতিমান, বেসুমার নিপীড়িত জনপ্রাণে ঘৃণার প্রলয়। দুর্নীতির নখে ছিন্ন ভিন্ন পরিবারগুলো হাত পাও নাড়ে, আত্মস্বরে ডাকে কোথায় যৌবনের ঢেউ। রক্ত ফোটার উচ্ছ্বাসে আশার স্ফুরণ দেখে সংগ্রামের রাজপথে যুবতীর কুজো করা পৌরভঙ্গি রণ উন্মাদনা নিক্ষেপণ করে বিশ্ববিদ্যালয়ের দেয়াল ছুঁয়ে শহরের অলিতে গলিতে। তোমাকে প্রণতি জানাই মা আমার, তোমার এ মুদ্রা যত্রতত্র ভয় ভীতি উপেক্ষা করে নগরীর জমাট বিস্তৃত রুক্ষতাকে কুরে কুরে খাবে, কুরে কুরে খাবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ মুর্শিদুল আলম ভাই। আসলে জুলাই আগস্টের কবিতা হচ্ছে তো, যার জন্য একই টাইপের কবিতা হচ্ছে সবগুলো। এবার বাংলাদেশ লেখক সমিতির সভাপতি এবং আজকেরও সভাপতি রানা জামান ভাই, উনি কবিতা পাঠ করবেন। বাংলাদেশ লেখক সমিতির 524তম সাহিত্য সভা। আমার কবিতার শিরোনাম সাহসের পাখিগুলো। সাহসের পাখিগুলো ফিঙ্গে ছিল, নিযুত বাজের থাবা জেনেও
এগিয়েছে সামনে জীবনের মায়া ছেড়ে, মুক্তির প্রত্যয়ে টান রেখেছি না। জানে বারমুডা ত্রিভুজের ওধারে আছে প্রশান্তির ফলগুধারা আদিগন্ত, যার প্রত্যাশায় ঝরে গেল কত প্রাণ দানবের চেলাদের পৈশাচিকতায়। বাজের থাবায় হতে পারে আরও বধ, আরও নৃশংসতা যা কল্পনার বাইরে, মাথা থেকে ধর ছিন্ন কিংবা রক্ত নদী, বাড়তে পারে গণকবরের সংখ্যা। যুবকাষ্টে ঘাড় রেখে হয়েছে অমর, হাজার ছাড়িয়ে গেছে কিংবা আরও বেশি, দমাতে পারেনি লাশের মিছিল, জয়ের দৃঢ়তা জুগিয়ে গেছে সাহস। ন্যায়ের বিপ্লব ব্যর্থ হয় না কখনো, আগস্টের 5-এ ভেঙে গেল স্বৈরাচার, নামের শকুন ফিঙ্গের সম্মিলিত থাবায় দেশ ছেড়ে আরেক রাক্ষসের কুলে। ধন্যবাদ। ক্যামেরা দিয়ে যান। দাড়ি নিয়ে গেছেন আপনি? আহারে, রানা জামান ভাইয়ের মাইক্রোফোন খুলতে গিয়ে দুটো দাড়ি ছিঁড়ে গেছে অনেক। হ্যাঁ, আমাদের মাঝে ওয়াহিদ আল হাসান ভাই আসছেন, কবি, চাকরি করেন, ডিউটিটা শেষ করেই আসতে হয়। আমি সবাইকে বলি, যারা চাকরি করেন তারা চাকরি ঠিক রেখে, সংসার ঠিক রেখে তারপরে আসবেন। আছেন আমাদের আবুল খায়ের নাইমুদ্দিন ভাই। তো সবাই আপনাদের সাহিত্য চর্চা করবো হচ্ছে আমরা সংসার চাকরি সব ঠিক রেখে। তো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে রানা জামান ভাইয়ের দুটো দাড়ি ছিঁড়ে গেছে, আমি মাইক্রোফোন টান দিতে গিয়ে, এর জন্য মাপ চাই, সরি। আরও গেছে, 3টে গেছে। যাই হোক, আমরা এটা ভালো জায়গায় রাখবো। হ্যাঁ হ্যাঁ, এবার স্যার, হ্যাঁ আমরা এবার কাকে ডাকবো? না না, ওয়াহিদ আল হাসান ভাই। হ্যাঁ, বাকি আছে কে? তার আগে 2জন ছাড়া কেউ আছে? আর কেউ নাই। এবার কবিতা নিয়ে আসছেন ওয়াহিদ আল হাসান ভাই। প্রস্তুত থাকবেন আবুল খায়ের নাইমুদ্দিন ভাই। স্টেজে আমরা একটু ব্যতিক্রমী আছি, কারণ এখানে উপায় নাই। এই যে দেখছেন, উল্টো বলতে গেলে কি হলো। আমাদের ওয়াহিদ আল হাসান ভাই। আসসালামু আলাইকুম। শিরোনাম হুঁশিয়ার, লিখে রেখো। আজকে আমার লক্ষ লক্ষ জনপদকে রাতের আধারে করেছো বানভাসী, শিশু নারী বৃদ্ধকে করেছো অসহায় আশ্রয়হীন, হাজার হাজার একর জমিকে করেছো প্লাবিত। এমন অমানবিক নিষ্ঠুর আচরণ তোমার ঘৃণ্য তৃপ্তির ঢেকুর আসে কি করে? তবে মনে রেখো, তোমাদের খুলে দেওয়া বাঁধের পানি একদিন না একদিন ঠিকই শুকিয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু লিখে রেখো, এসব অসহায় মানুষের অভিশাপে দীর্ঘশ্বাসে তোমরা একদিন জ্বলে পুড়ে ছারকার হবে। তবে হবে ভেঙে পড়া কাঁচের গ্লাসের মতো খণ্ড বিখণ্ড। ধন্যবাদ। অত্যন্ত সুন্দর কথা বলেছে ওয়াহিদ আল হাসান ভাই, যাকে বলা হয় প্রায়শ্চিত্ত। আজকে আপনি আমার জন্য আমাকে পানি বাঁধ ছেড়ে দিয়ে ডুবাই মারবেন, সেই পানিতে আপনি ডুবে মরবেন। কারণ আমাদের এখানে নোয়াখালী, কুমিল্লার যেসব, লক্ষ্মীপুরে যেসব ডুবে গেছিল, তার পরপরই কিন্তু ভারতের কয়েক জায়গায় ডুবে গেছিল। প্রায়শ্চিত্ত হতেই হয়। আবুল খায়ের মোহাম্মদ নাইমুদ্দিন ভাই, উনি ওনার কবিতা পাঠ করবেন। সবাইকে শুভেচ্ছা এবং সালাম। সবচেয়ে ভালো লাগছে, আমরা 524তম সাহিত্য আসর আজকে পালন করতেছি। এটা বাংলাদেশে আর কারো 500-র উপরে আছে কিনা জানা নেই। আমরা কালকে এখানে বলছি 398, আরও 2 হলে 400 হবে, কিন্তু 500 নেই। এটা অনেক বড় ব্যাপার। ধন্যবাদ। আমি আজকে একটা ভ্রমণ কাহিনী নিয়ে এসেছিলাম, 3 পৃষ্ঠার। মনে করেছিলাম খুব পড়বো, কিন্তু যানজটের কারণে সেটা হয়নি। এখন বুঝতে পারলাম পরিস্থিতি, আমাকে ছোট কবিতায় পাঠ করতে হবে। তো রবিউল আউয়াল সম্পর্কে আমার একটা কবিতা লেখা হয়েছে। আজকে সবাই তো ভিন্ন ধর্মী করছেন, আজকে আমার রবিউল আউয়ালের উপরে। আমার কবিতার নাম হচ্ছে আমাদের নবী। আমাদের নবী, জগতের সকল কালো দূর করে যিনি এলেন, সকল প্রাণী ফুলকিত হলো যার আগমনে, যাকে নিয়ে নাথ গাইল জগৎকুল। মেঘেরা ছায়া দিল, ফেরেশতারা পবন কানন কাপন দিল, ঋষির শশী রশ্মি নুয়ে পড়ল সমুদ্র অতল। মরুতে জাগলো প্রাণের সঞ্চয়, ফুটলো ফুল। কুল মাখলুকে জাগলো নূরের জ্যোতি, কিরণে মুখরিত আলোর কানন। গণক পাদ্রী ভীত সন্ত্রস্ত, আধার ভবিষ্যতে একই হলো কিসের আলামত?
আখিরি নবী ধরায় এলো কাটলো জুলুমাত। ধরাতে ধরা বইল পিতা ইব্রাহিম ইসমাইল, কত নবীর কত মজেজা কত আশেকান, আশরাফুল আম্বিয়া রসুল পাকের সম্মান, কত কিতাব কত সহিফা কত বুরহান, আমাদের নবীকে পেয়ে ধন্য জীবন পেয়েছি কোরআন। আমরা গর্বিত, আমরা উন্নত, আমরা দু জাহানের নবী মোহাম্মদ উম্মত। জমিনের প্যারাক ফুঁড়ে 7 আসমান ভেদ করে আরশে পৌঁছে সুন্নত। ওগো আখিরি নবী, ওগো সরদারে দো জাহাঁ, কেয়ামতে পাই যেন সাফাত করো গো জাহা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ কবি। এ পর্যায়ে সর্বশেষ পঠিত লেখাটি পাঠ করবেন আমাদের বাংলাদেশ লেখক সমিতির সেক্রেটারি কবি রবিউল মাশরাফি। কবি রবিউল মাশরাফি ভাই লেখা নিয়ে আসছেন। অনেক ধন্যবাদ ফরিদ সাইদ ভাই। আমার ইচ্ছে ছিল না আজকে পড়ার, শেষ ব্যক্তি হলাম, তো ওখানে অনেকের আসলে আমাদের কমেন্টস যারা করেছেন তাদের এখন উত্তর যাতে আমরা দিতে পারছি না, এ কারণে যে এখন আমাদের সন্ধ্যা হয়ে আসছে, আর অল্পক্ষণ পরেই আমাদের লাইভটা শেষ করে দিতে হবে। আমরা পরবর্তীতে আপনাদের উত্তরগুলো দিয়ে দেব। আমার এই লেখাটা অনেকবার পঠিত হয়েছে, কচি প্রাণের রক্ত দিয়ে। আমি একটু বলি আধা মিনিটের মধ্যে। আমি যখন পদ্মা সেতু নিয়ে, মেট্রো রেল নিয়ে, বিআরটি নিয়ে কথা বলতাম, তখন অনেকে আমাকে বলতো আপনি আওয়ামী লীগ। আবার যখন এই লেখাটা লিখছি তখন আমাকে বলে কি আপনি অন্য দলের। আসলে এটাই ঠিক যে আমি কোনো দলের না, তবে যা সত্য সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে। কচি প্রাণের রক্ত দিয়ে পাক ব্রিটিশে যা করেছে তার চেয়ে বেশি তুমি, কচি প্রাণের রক্ত দিয়ে রাঙালে এই ভূমি। হিসাব কষে মূল্য দিতে হবে তোমার, দেখো ইতিহাসের পাতা থেকে পারলে কিছু শেখো। তোমার সর্বনাশ করেছে চাটুকারের দলে, বুঝবে যেদিন কাঁদবে সেদিন ভাসবে চোখের জলে। বললে কথা যখন তখন চালাও বিষের গুলি, উন্মাদনার নৃশংসতায় ওড়াও মাথার খুলি। নাতিপুতির কোটার হিসাব হাস্যকরই ছিল, গোয়ার তুমির জন্য সেটা দাঙ্গাতে রূপ নিল। ফুলের মতো ছেলে মেয়ের ন্যায্য দাবির প্রতি শ্রদ্ধা জানাও, নইলে হবে করুণ পরিণতি। শেখ মুজিবের নাম ভাঙিয়ে সুযোগ নিয়েছিলে, কচলে তাকে লেবুর মতো তিতা করে দিলে। সীমা লঙ্ঘন করবে যারা তারাই ধ্বংস হবে, তোমার মতো স্বৈর শাসক নেই কোনো আর ভবে। আজকে তোমার এ দুর্গতি কার কারণে শুনি, বলো বলো ইগর রানী হাজার লোকের খুনি। জানো মালের এই যে ক্ষতি, বলো তো কার পাপে, জ্বলবে তুমি স্বজন হারার কষ্ট অভিশাপে। তসবি জপে এসেছিলে পরম সাধুর বেশে, এখন তোমার সবই ধরা পড়ল অবশেষে। মৃত্যু দেখে মিথ্যা কাঁদো, আবার আঘাত হানো, কারণ তুমি রক্ত খেকো খুব অভিনয় জানো। কারণ তুমি রক্ত খেকো খুব অভিনয় জানো। ধন্যবাদ। আমি এবার কিছু উত্তর দিয়ে দিই, আর আজকের পঠিত লেখার উপরে যিনি আলোচনা করবেন নাসির হেলাল ভাই, তিনি রেডি থাকেন, আলোচনা করবেন ওখানেই বা এখানে যেখানে পারেন। হ্যাঁ, ওখানে বসে করুক, সেটাই মনে হয় বেশি ভালো হয়। খান কাউসার ভাই আছে, রফিক মাহমুদ ভাই আছেন আমাদের সাথে, উনি আসতে পারেননি। তারপরে রফিকুল ইসলাম সাবুল ভাই আছে, খুব ভালো লাগছে, উনিও আসতে পারেন নাই। তারপরে শাকিল সরকার, মানিক চক্রবর্তী ভাই, উনিও আসতে পারেন নাই। আব্দুল করিম ভাই, আবুল কালাম আজাদ ভাই, উনি বলছেন নাইস, ওনারা আসতে পারেননি বলে দুঃখ প্রকাশ করছেন। মাহমুদা বেগম শিমু আপা এখনও আছেন, জেসমিন আপা আছেন, জেসমিন ইসলাম, উনি জেসমিন দীপানা আর কি। শাহাদাত হোসেন ভাই, সর্দার আব্বাস উদ্দিন এখনও আমাদের মাঝে আসেনি, হয়তো পড়তে পারবি কিনা জানি না, তবে শেষ সময় আসলেও আমরা দিতে চেষ্টা করব, কিন্তু এখনই লেখা পাঠের উপরে আলোচনা শুরু হয়ে যাবে। আমাদের এই হচ্ছে বাংলাদেশ লেখক সমিতি, দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বাংলাদেশ লেখক সমিতি। তার 524তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হচ্ছে রমনায়, রমনা পার্কে। দেখেন কত সুন্দর আমাদের ব্যানারটা, পাখি হয়ে আমরা উড়ে আসছি সবাই এই সাহিত্যের অঙ্গনে। আজকে আমরা করছি যে জায়গাটায়,
অত্যন্ত চমৎকার লাইটটা জ্বালিয়ে দেওয়ার পরে এটা চাইনিজ রেস্টুরেন্ট, আরও আমাদের এই পরিবেশটা সুন্দর হয়েছে। আমরা সবাই এখানে বসে আছি আসন দিয়ে, আসন পেতে গোলাকার বৃত্তাকার যে ইটা সেটার উপরে আমরা বসে। এখনই আমাদের নাসির হেলাল ভাই আজকের পঠিত লেখার উপরে আলোচনা করবেন। আপনি ইচ্ছে করলে বসেও করতে পারেন, যেটা স্বাচ্ছন্দ্য বোধ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উপস্থিত কবি সাহিত্যিকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। আজকে আমাদের বাংলাদেশ লেখক সমিতির 524তম মাসিক সাহিত্য সভা। অনেক লম্বা একটা তালিকা এখানে আছে। তো আজকে আমি একটু কথা বলিনি, কারণ সময় কম। আজকে যে লেখাগুলো এখানে পঠিত হয়েছে, সেটা মোবাইলই হোক, বই থেকে হোক, বা আমার হাতে ধরা যে এগুলো হোক, আমার কাছে একেবারে প্রায় সব লেখাই ভালো লেগেছে এবং উঁচু মানের বলে আমার কাছে মনে হয়েছে। তো জিনিসটা হচ্ছে যে 5ই জুন থেকে 5ই আগস্ট পর্যন্ত যে আমাদের উত্তাল সময়, এই উত্তাল সময় নিয়েই লেখা। একটা লেখা মানে গত যে ছেলেটা মারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে নিয়ে একটা গল্প, একটাই মাত্র গল্প জমা আছে, তোফাজ্জল, তাকে নিয়ে একেবারে তাৎক্ষণিক তো প্রথম আমার হাতে আছে রবিউল মাশরাফি। রবিউল মাশরাফি অত্যন্ত ছন্দ সচেতন একজন কবি এবং তার লেখা সুন্দর হয়। আজকের যে লেখাটা, সে লেখাটাও আপনারা শুনেছেন যে একেবারে আমাদের যিনি প্রধান ছিলেন বা যারা ক্ষমতায় ছিল তারা কিভাবে আমাদের উপর অত্যাচার করেছে, কিভাবে স্বৈরাচারী বিষয় এনেছে। আমি ওই যে কবিতা হয়েছে কি না হয়েছে এটা বলছি না, কারণ সে ভালো লেখেন, ও তার কবিতা হয়েছে। এই বিষয়টি নিয়ে এসছেন, অত্যন্ত সুন্দর চমৎকার কবিতা। রবিউল মাশরাফিকে ধন্যবাদ। এরপরে রানা জামান সাহসের পাখিগুলো, শিরোনাম দেখলেই বোঝা যাচ্ছে যে কবিতার ইয়েটা। তো তিনি আমাদের বাংলাদেশ লেখক সমিতির বর্তমান সভাপতি। তার লেখাটু চমৎকার, এখানে উপমা উৎপ্রেক্ষা সুন্দরভাবে এসেছে। ধন্যবাদ রানা জামানকে। এরপরে রাজপথ রক্তাক্ত দলিল, আমার কাছে মনে হয়েছে যে আজকের সাহিত্য সবাই পঠিত কবিতা ছড়ার মধ্যে সবচেয়ে মেধা সম্পন্ন, সবচেয়ে চমৎকার কবিতা এটি। মুর্শিদুল আলমকে ধন্যবাদ, আমি অন্যদিকে আর যাচ্ছি না। তারপরে ঘুণ, শাহজাহান মোহাম্মদ। তো তার ছড়াও চমৎকার, তিনি চমৎকারভাবে ঘুণ এবং বিজয় আমার দুটো পড়েছেন। দুটো কবিতাই সুন্দর, চমৎকার এবং বর্তমান আমাদের সমাজ ব্যবস্থা এবং বর্তমান সময়কে ধারণ করে। শাহজাহান মোহাম্মদকে ধন্যবাদ। মতিউর রহমান মিছিল, আমি আজকেই মতিউর রহমানের লেখা প্রথম শুনলাম। তার কবিতাটি ভালো লেগেছে। আমি আশা করব যে ভবিষ্যতে উনি আরও পড়াশুনোর বাড়াবেন, সাথে সাথে তার লেখা মানে অব্যাহত রাখবেন। সুন্দর হয়েছে। আমি আগে কখনো তার লেখা শুনিনি, সেই হিসাবেই কথা বললাম। হতে পারে যে আমার জানাশোনার বাহিরে অনেক কিছু থাকে স্বাভাবিক, হয়তো তিনি আরও অন্য সাহিত্য সভায় যান বা আমার সাথে পরিচয় হয়নি। এরপরে আমাদের আলম হোসেন ভাই, উনি একজন বোদ্ধা ছড়াকার, কবি, সাংবাদিক। তার হিম ঘরে সে ঘুমিয়ে আছে শিরোনাম থেকেই আপনারা বুঝছেন। চমৎকার লেখাটি। ধন্যবাদ আলম ভাইকে। আমি মানে কি বলে দ্রুত ট্রেন্ড চলছে। এরপরে গল্পটার ব্যাপারে একটু বলতে হয়, একা তো সেজন্য গল্পটা একা আসছে। তো এই যে তোফাজ্জল ভাই, এই তোফাজ্জলকে নিয়ে যে লেখাটা লেখা আছে, 3 জন এর ভেতরে মারা গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আর একজন হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়। অত্যন্ত দুঃখজনক। যে মতের হোক, যে পথের হোক, যেই হোক না কেন, আমরা পিটিয়ে হত্যা করতে পারি না।
এটা এই বর্বরতা মানে সহ্য করা যায় না। এটাই অবশ্যই তাদেরকে আইনের আওতায় এনতে, যে নবাবই হোক, যে দলেরই হোক, যে পথেরই হোক, তাদের বিচার হওয়া দরকার এবং মানে কঠোর বিচার হওয়া দরকার। এই বিষয়টি এখানে উনি তুলে নিয়ে আসছেন। আর ছেলেটা পাগল ছিল, তাও কি তার ইতিহাস আমি আমাদের রুহুল আমিন বাচ্চু ভাইকে বলবো, সেই সব বিষয় এখানে আসেনি। এই ছেলেটা প্রেমে ব্যর্থ হয়ে স্থানীয় চেয়ারম্যানের মেয়ের সাথে তার প্রেম ছিল, সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া, তার উপর অত্যাচার করার কারণেই মূল সে এই যে পাগল হওয়া। তারপরে তার বাপ মা মারা গেছে, তার ভাই ছিল, ভাই মারা গেছে, কেউ নেই কিন্তু তার, সেই কেবল ছিল ওই পরিবারে, সে তাকেও মারা গেছে, তো সেও মারা গেছে, তো কেউ নেই, তাকে করা হয়েছে। সেই বিষয়টি তুলে এনেছে। আমি বাচ্চু ভাইকে অসংখ্য অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি যে একেবারে তাৎক্ষণিক এই বিষয়টি গল্প আকারে তুলে এনেছে। তবে ওই বিষয়গুলো যদি তুলে আনতে পারেন, মানে উনি তো গল্পকার, উনি ভালো জানেন, আর ওরা ওই জীবনটাই তো গল্পের, কিভাবে তুলে আনবেন সেটা আপনি জানেন, সে কায়দাটা আপনার, আমার না, ও আমার বলার কথা আমি বলে দিলাম। এরপরে হচ্ছে খান কাউসার কবির আয়নাঘর। আপনারা জানেন যে আয়নাঘর কি বিষয় আশায়, এর মধ্যে আপনারা সবাই শুনে ফেলেছেন সেই বিষয়টি। সে অত্যন্ত সুন্দরভাবে এটা তুলে ধরেছে। ধন্যবাদ খান কাউসার কবিরকে, আসলে ওনার লেখাও অত্যন্ত চমৎকার হয়। এখানে নতুন একজন, একেবারে নতুন, আমি এই দেখলাম তার স্টাইলটাই দেখেন কবিতা, মানে সে শোকার্ত তরবারি এক কালি দিয়ে লিখেছে, একটা আন্ডারলাইন করছে আর এক কালি দিয়ে, তারপরে নাম, তো শোকার্ত তরবারি, এইটাই তো কবিতা। আমি মানে মনে করি যে তার এর মধ্যেও তিনি লেখাটা খুব ভালোই লেগেছে আমার কাছে, চমৎকার। উনি নতুন মানুষ, তারপরে ওনাকে মোবারকবাদ জানাচ্ছে আমাদের সাহিত্য সভায়, আগামী সাহিত্য সভাগুলোতেও উনি আসবেন বলে আমি আশা করি। এরপরে ফরিদ সাইদ একজন তুখোড় ছড়াকার। সে বর্তমান সময়কে যে আমরা যে সুদখোর, ঘুষখোর বা আমাদের যে নানা ধরনের যে চরিত্র, খারাপ চরিত্র, দুষ্ট চরিত্র, সেই বিষয়টা নিয়ে আমরা অসৎ পথে সব কিছু অর্জন করি, সেই বিষয়টা নিয়ে তিনি লিখেছেন। ধন্যবাদ ফরিদ সাইদকে। আমাদেরকে, কবিদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে এগুলো তুলে ধরতে হবে, আমাদের দায়িত্বই এটা। এরপরে মাহমুদ মোস্তফা সবার প্রথমে পড়ছে আর সবার শেষে তার আলোচনাটা এই যে আজকে তোমার ভয় নেই। তো ধন্যবাদ তাকেও, সুন্দরভাবে তার লেখাটা এসছে। বুকের তাজা রক্ত ঢেলে এগিয়েছে বহুদূর, মাঝপথে এসে হঠাৎ করে নরম করোনা সুর, মানে বর্তমান সিচুয়েশনকে যেন কেউ কেউ চুপ হয়ে যাচ্ছে বা হয়ে যাচ্ছে, সেই বিষয়টাকে সে তুলে এনেছে। ধন্যবাদ মাহমুদ মোস্তফাকে। তো সব মিলায়ে কবিতা আমি খুব মানে কি বলে সদাচরণ বা সূক্ষ্ম বিচার করতে পারলাম না, কারণ এখনই আজান হয়ে গেছে নাকি, ও হয়ে যাচ্ছে, তো এখনও একজন না অন্ধকার, তো একজন অতিথি বিশেষ তিনি কথা বলবেন, সভাপতি কথা বলবেন। তো আমি সবাইকে, ও আচ্ছা, ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, দাঁড়ান ফার্স্ট সেকেন্ড থার্ড হাসান ওয়াহিদ, এটা হচ্ছে ফার্স্ট। তারপরে হচ্ছে যে আমি নতুনদেরকে দিচ্ছি, আপনারা কেউ কিছু মনে করবেন না, মতিউর রহমান সেকেন্ড। আর কে আছে, নতুন কেউ আছে কি না? নাইন মাহমুদ দেওয়া হবে না, কারণ সে ইয়েতে পড়েছে, মোবাইলে পড়েছে, দেওয়া হবে না, মোবাইল বাতিল ওটা। তাহলে মাহমুদ মোস্তফা বহুদিন পরে এসছে তো, আর সব বই আছে, সব কবিতা আচ্ছা ওই তো মতিউর রহমান, মাহমুদ মোস্তফা, আর একটা কে যেন হাসান ওয়াহিদ ভাই হচ্ছে প্রথম পুরস্কার পেয়েছে। ছবি তুলেন সবাই, ক্লোজ হয়ে যান। হ্যাঁ, পুরস্কার হাসান ওয়াহিদ ভাই পেলেন, রানা জামান ভাইয়ের বিন্দু ও সিন্ধুর উচ্ছ্বাস। ওকে, ও উল্টো হয়ে গেছে। এবার নিচ্ছে মতিউর রহমান, রানা জামান ভাইয়ের বই, উনি দ্বিতীয় হয়েছেন। হ্যাঁ, ভালো লেখা,
ছবি তোলার দায়িত্ব ওয়াহিদুল হাসান ভাইকে দিলে ভালো হতো। তো যাই হোক, এটা ওইটা একটু ধরেন, নিল মতিউর রহমান ভাই নিল না, ওইটা 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 হ্যাঁ ওইটা হ্যাঁ বস্তু হ্যাঁ মতিউর রহমান ভাই নিচ্ছে, হ্যাঁ বোনাসগুলো পাবো। ওকে ওকে, মতিউর রহমান ভাইটা শেষ। এবার ফরিদ সাইদ ভাই ক্যামেরা ধরেন, মাহমুদ মোস্তফা পাবে। মাহমুদ মোস্তফা ভাই আছে তো? মাহমুদ মোস্তফা ভাই কই? এই যে উনি বইটা উনি তো নিচ্ছে একবার। ও আচ্ছা, ওইটাই আবার দেখানো হচ্ছে। আচ্ছা, হাসান ওয়াহিদ ভাই আসল কবির থেকে বইটা নিতে চেয়েছিল, যার জন্য নিল। না না, মাহমুদ মোস্তফা পাবে আগে। হ্যাঁ আচ্ছা, তাহলে পেয়ে গেল। এবার শেষ। এবার আমরা আজান হচ্ছে, আমাদের নামাজ পড়তে হবে, অনুষ্ঠানও শেষ হয়ে যাবে। প্রধান আলোচক আজকের অনুষ্ঠান আলোচনা করবেন। আজকে সুন্দর অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আগামী বই মেলায় আমার যে প্রতিষ্ঠান গাইডেন্স পাবলিকেশন, সে মানে এই প্রতিষ্ঠান বই মেলায় স্টল নেবে। আপনারা যারা নতুন বই করতে চান তারা আমার সাথে যোগাযোগ করুন। আমি বাংলা বাজার মাদ্রাসা মার্কেটের 3 তলায় বসি, গাইডেন্স পাবলিকেশন। এবার প্রধান আলোচক বক্তব্য দেন। সম্মানিত সভাপতি এবং কবি, ছড়াকার, গল্পকার বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। যেহেতু আলোচনা সংক্ষেপে করতে হবে, সেজন্য রবিউল মাশরাফি ভাই কবিতা পড়ার আগে একটা কথা বলেছিলেন যে যখন আমি এই কবিতাটার আগে পড়েছি তখন অনেকে মনে করেছিল যে আমি হয়তো আওয়ামী লীগ করি। এরপরে যখন আজকের পঠিত যে কবিতাটা এইটা পড়লাম তখন সবাই বললো যে না, উনি আবার অন্য দল করেন। ঠিক এমনিভাবে কবি নজরুলকে এক সময় আমরা কাফের ফতোয়া দিয়েছিলাম, এবং যখন হিন্দু না মুসলিম, এবং নজরুল যখন আবার হামনাথ বলা শুরু করলেন, লেখা শুরু করলেন, তখন আমরা তাকে পিসাদ মনে করলাম। তো আসলে লেখকদের চরিত্র এরকমই, যেখানে অন্যায়, অবিচার, মানবতা বিরোধী কোনো কার্যকলাপ থাকবে সেখানে লেখকরা সোচ্চার থাকবে। এবং লেখক সমিতি আজকে এই বিষয়ের উপর মানবতার পক্ষে আজকে যে আয়োজন করেছে এটা যথার্থ হয়েছে, এবং এই লেখক সমিতির একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আপনাদের সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আমার লেখা আলোচনা শেষ করছি। এবং আরেকটা জিনিস, আমার উপর একটা দায়িত্ব ছিল যে নাসির হেলাল ভাইয়ের লেখা আলোচনা করা। ছড়া, কবিতা, পদ্য এমনই একটা মিশেল দিয়ে তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের যে উপস্থাপন করেছেন একটা আধুনিক কবিতার মাধ্যমে। তো সেই উনি যে যুদ্ধটা হচ্ছিল তার কবিতার মাধ্যমে যারা যোদ্ধা তাদেরকে কৌশল শিখিয়ে দিয়েছিলেন যে তোমরা নাক কান সজাগ রেখো, এবং যারা তোমাদের বিরুদ্ধে আছে, যারা তোমাদেরকে প্রতিহত করতে চায়, তাদের চোখে দোলা দেওয়ার জন্য তোমরা তৈরি থেকো। এমন একটি আহ্বান ছিল নাসির হেলাল ভাইয়ের চোখ দিয়ে ধুলো এই কবিতাটি। ধন্যবাদ সকলকে। আমরা নামাজের পরেই না সমাপনী বক্তব্যটা দিয়ে দেখ আমাদের আজকে সভাপতি। সভাপতি এখানে আসেন। আচ্ছা, সভাপতি ওইখানে চলে যাবে নাকি? আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের এই 524তম সাহিত্য সভা উপস্থিত থাকার জন্য, এবং সবার কবিতা আলোচনাতেই জানতে পেরেছি সব চমৎকার হয়েছে। আমরা প্রতিবার এইভাবেই আমাদের কবিতা নিয়ে আসবো, এবং আমরা কোনো দলের পক্ষে থাকবো না, আমরা থাকবো সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে।
আমি এক সময় যে দলের পক্ষে ছিলাম আমি এইবার তার বিপরীত পক্ষে ছিলাম। তার কারণ তাদের কথাবার্তা, তাদের চাল চলন, তাদের কোনো কিছু আমার ভালো লাগতো না। এবং এইটাই হবে একজন কবির লক্ষ্য, উদ্দেশ্য, এবং সেই উদ্দেশ্য নিয়ে উনি ওনার লেখা লিখবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুনরায় আমাদের আসর উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম। নামাজের পরে নাস্তার ব্যবস্থা আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। প্রধান অতিথির বক্তব্য। ধন্যবাদ আজকের এই সুন্দর আয়োজনের জন্য এবং এখানে আমরা একটা খোলা চত্বরে এসেছি। চতুর্দিকে গাছগাছালি বর্তমান এবং এটা রমনা পার্ক, রমনা রেস্তোরাঁর সম্মুখে উপরে চিল উঠছিল। আর আমরা এখানে বসে কবিতা পাঠ করলাম, গল্প শুনলাম, আলাপ আলোচনা করলাম, লাইভ একটা প্রোগ্রাম হয়ে গেল। আর আজকের আয়োজনে যারা অংশ নিয়েছেন অবশ্যই তাদেরকে ধন্যবাদ দিতে হয় যে চমৎকার তাদের লেখা তারা পড়লেন, সমসাময়িক, এবং এরকমই আমাদের দরকার যে ব্যক্তিত্ব সম্পন্ন লেখা যেটা সময়ে কথা বলবে এবং মানুষের পক্ষে কথা বলবে। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। এই হচ্ছে আমাদের ব্যানার। শেষ করে দিলাম আজকের অনুষ্ঠান বাংলাদেশ লেখক সমিতির 524তম সাহিত্য সভা।